নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, গতকালকে আমরা একটা কমিউনিটি পোস্টে এই জিনিসটা আপনাদের সকলের সামনে রেখেছিলাম যে লোকসভা যে 18তম লোকসভা ইলেকশন হচ্ছে আমাদের এই দেশে, যেটা 7টা ফেজে হবে এবং আমাদের বাংলায় এটা শুরু হয়েছে 19শে এপ্রিল থেকে, এবং এই বাংলার যে 42টা লোকসভা কনস্টিটুয়েন্সিজ আছে, আমরা প্রত্যেকটা ফেজ ওয়াইজ প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিজের বিশ্লেষণ আপনাদের সামনে নিয়ে আসবো। তো সেখানে আমি মোটামুটি একটা ভালোই রেসপন্স পেয়েছি। যারা যারা এখনও দেখেননি ওই কমিউনিটি পোস্টটা, দয়া করে কমিউনিটি পোস্টটা দেখবেন। আজ থেকে আমরা ফেজ বাই ফেজ, কনস্টিটুয়েন্সি বাই কনস্টিটুয়েন্সি আলোচনা করব যে কি কি ওই পার্টিকুলার এরিয়ার মেন ইস্যু, এবং কোন কোন ইস্যুগুলোকে পলিটিক্যাল পার্টিজরা অ্যাড্রেস করেনি, এবং কোন কোন সমস্যার মধ্যে দিয়ে এই ফেজ ওয়াইজ কনস্টিটুয়েন্সি ওয়াইজ ইলেকশনগুলো হয়েছে এবং তাদের টার্ন আউট কী হয়েছে বা ভোটার্স টার্ন আউট কেমন হয়েছে। বন্ধুরা, শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে রাখি যে আজকেই আমরা রেকারিংলি আবার পরের ভিডিওতে, পরের প্রতিবেদনে 4th ফেজ অফ ইলেকশন যেটা আজকে চলছে সেটা নিয়েও আলোচনা করব, যেখানে মোটামুটি 8টা কনস্টিটুয়েন্সিজ আছে এবং কিছু হেভি ওয়েট ক্যান্ডিডেটদের ইলেকশনের যে লড়াই সেটা কিন্তু আজকে আমরা দেখতে চলেছি। যেমন ধরুন অধীর রঞ্জন চৌধুরী, মহুয়া মিত্র, শত্রুঘ্ন সিনহা, এস আলুওয়ালিয়া, এর নামের ফিরিস্তি লম্বা আছে। তো এই যে একটা হাড্ডাহাড্ডি, এটা টান টান লড়াই চলছে, এবং আজকে সকালবেলা থেকেই প্রচুর কমপ্লেন্টসও আসা শুরু হয়ে গেছে, প্রচুর ধরনের ভায়োলেন্স শুরু হয়ে গেছে। তো সেগুলো নিয়ে আমরা নেক্সট প্রতিবেদন আপনাদের সামনে আনবো। এই প্রতিবেদনটায় বন্ধুরা, যেমনটা আমরা কমিউনিটি পোস্টে বলেছিলাম যে আমরা ডিটেলসে ফেজ ওয়াইজ আমরা আলোচনা করতে চলেছি, কনস্টিটুয়েন্সি ধরে ধরে, সেটা আমরা শুরু করতে চলেছি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে 19শে এপ্রিল থেকে 1লা জুন অবধি আমাদের 7টা ফেজে ওয়েস্ট বেঙ্গলে লোকসভা 18তম ইলেকশনটা হবে বা হচ্ছে। প্রথম ফেজের ইলেকশনটা 19শে এপ্রিল হয়েছিল, এবং মেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, একটা হচ্ছে বিজেপি, নেক্সট হচ্ছে বামফ্রন্ট, আর হচ্ছে আপনাদের কংগ্রেস। কোনো কোনো জায়গাতে বামফ্রন্ট এবং কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্যে এক একটা জায়গায় তাদের সিট শেয়ার করেছে, নর্মাল করছে, সবাই আলাদা আলাদাভাবে লড়ছে। আমরা এই 2024-এর লোকসভা ইলেকশনটাকে যদি বিজেপির পার্সপেক্টিভ থেকে দেখতে চাই, তাহলে আমাদের এটা শুধু 2024 ইলেকশন দেখলে চলবে না। আমাদের 2014, 2019 এবং 2024-এর এই ইলেকশনটাকে তিনটে একসঙ্গে বিশ্লেষণ করতে হবে। ধরুন বন্ধুরা, কথায় বলি যে 2014-র যে ইলেকশনটা লোকসভার হয়েছিল, সেখানে 42টা সিটে মাত্র দুটো সিট পেয়েছিল বিজেপি। 2014-এ মাত্র 2টি সিট পেয়েছিল বিজেপি আউট অফ 42টা সিট, আর সেই বিজেপি 2019 সালে ওই দুটো সিট থেকে 18টা সিটে জাম্প করেছে। এটা একটা বিশাল বড় জাম্প। সুতরাং 2018-র পর, 2019-এর পর এই 2024-এ ওদের এক্সপেকটেশন হচ্ছে মোর দ্যান 30 ক্রস করার বা 35 ক্রস করার। বিশ্বাস না হলেও বন্ধুরা, বিশ্বাস করতে হচ্ছে এই কারণের জন্য, কেন যে দলটা 2 থেকে 18 জাম্প করতে পারে, সে 18 থেকে 30 তো জাম্প করতেই পারে। তার সঙ্গে আমাদের রাজ্য সরকারের যা অপদার্থতা ফিরিস্তি আছে, সেটাকে মাথায় রাখলে খুব স্বাভাবিকভাবেই মনে হয় যে 18টা 30 বা 32 ছুঁতেই পারে। এইবার আমরা ফার্স্ট ফেজ অফ ইলেকশনের দিকে চলে আসি। ফার্স্ট ফেজ অফ ইলেকশনটা যেখানে আমাদের জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ারে ইলেকশন হয়েছিল। এই তিনটেই আমরা জানি নর্থ বেঙ্গলের জায়গা। এই তিনটে এরিয়ার মেন যে ইস্যুটা রিভলভ করেছে এই 2024 ইলেকশনে, সেই তিনটে মেইন ইস্যু হচ্ছে, এক হচ্ছে রাজবংশী পলিটিক্স, রাজবংশী ক্ষত্রিয়, এদের নিয়ে যে পলিটিক্সটা চলেছে সেটা একটা প্রাইমারি ইস্যু, আনফর্চুনেটলি, কিন্তু এটা একটা প্রাইমারি ইস্যু। দ্বিতীয় কথা হচ্ছে ল্যান্ড ওনারশিপ ইন দি টি এস্টেট, ঠিক আছে। আর তৃতীয় ইস্যু হচ্ছে করুণ অবস্থা যারা টি গার্ডেনসে কাজ করছে, তাদের মিনিমাম কোনো ওয়েজ নেই যারা টি গার্ডেনে কাজ করে। তো টি গার্ডেন, টি এস্টেট এবং রাজবংশীয়, এই তিনটে হচ্ছে 2024-এর এই তিনটে কনস্টিটুয়েন্সির মেন ইলেকটোরাল ইস্যুস, যেটার উপরে এই মেন দলগুলো লড়াই করছে, ক্যাম্পেইন করছে। আমরা এবার এক এক করে এক একটা কনস্টিটুয়েন্সিকে লক্ষ্য করবো বন্ধুরা। প্রথমে শুরু করি কুচবিহার কনস্টিটুয়েন্সি থেকে। বন্ধুরা, কুচবিহার কনস্টিটুয়েন্সিতে অ্যাপ্রক্সিমেটলি 2043টা পোলিং স্টেশন আছে, আর এই 2043টা পোলিং স্টেশনের মধ্যে প্রায় 196টা পোলিং স্টেশনকে বলা হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে যে খুবই সেন্সিটিভ এরিয়া, মানে এখানে বেশি প্রোটেকশন দিতে হবে। মেন ইস্যু কুচবিহারে কি বোঝার জন্য আমি বলছি, ধরুন রাজবংশী পলিটিক্সটা কুচবিহারের চরম জায়গাতে আছে। তার কারণ কুচবিহারের যারা টোটাল ভোটার্স, তাদের মধ্যে প্রায় 40% ভোটার্স হচ্ছে রাজবংশী কমিউনিটি থেকে। দ্বিতীয় কথা, রাজবংশী কমিউনিটিতে একটা বেশ পুরনো ডিমান্ড, সেটা হচ্ছে গ্রেটার কুচবিহার করার, একটা সেপারেট স্টেট হুড, গ্রেটার কুচবিহার। তৃতীয় কথা হচ্ছে, যখন মোদী মহাশয় আমাদের প্রাইম মিনিস্টার, তিনি এসেছিলেন এই প্রচারের সময়, ইলেকশনের ঠিক আগে উনি কয়েকটা স্পেসিফিক কথা উল্লেখ করেছিলেন। যেমন ধরুন আমাদের রাজ্য সরকারের সাংঘাতিক করাপশন,
রাজ্য সরকারের দুর্নীতি, রাজ্য সরকারের নেগলেক্ট, পার্টিকুলারলি নর্থ বেঙ্গলের দিকে কেন্দ্র করে, এবং রাজ্য সরকারের যে জঘন্যতম অপরাধ তারা করেছে সন্দেশখালিতে, এই নানান বিষয়ে মোদী কথা বলেছেন ইলেকশনের আগে, প্রথম ফেজে ইলেকশনের আগে। পাল্টা উত্তর দেওয়ারই কথা, সুতরাং পাল্টা উত্তর টিটকিরি কেটে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও বলেছেন যে শীতলকুচির ম্যাসাকার যে কেলেঙ্কারিটা ঘটেছিল কোচবিহারে, সেটা কিন্তু মানুষ এখনো বলেনি, যারা সেন্ট্রাল ফোর্স করেছিল। দ্বিতীয়, উনি অস্ত্র তুলেছেন সিএএ আর এনআরসি কে নিয়ে। তৃতীয় করেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠাচ্ছে না, বাড়ি ঘরদরের জন্য যে টাকা, 100 দিনের যে টাকা, সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাচ্ছে না বলেই কিছুদিন আগেই যে একটা ঝড়ের মধ্যে দিয়ে গেল জলপাইগুড়ি, যেখানে 5টা জীবন চলে গেল, সেটার জন্য কিন্তু প্রাইম মিনিস্টারই দায়ী। ভাবুন একবার, এক তো হচ্ছে আমরা টাকা নিচ্ছি কিন্তু টাকার হিসেব দিচ্ছি না, আর টাকার হিসেব দিচ্ছে না বলে তারা টাকা দিচ্ছে না, যেহেতু দিচ্ছে না সেহেতু নাকি বাড়ি হয়নি, আর যেহেতু বাড়ি হয়নি সেহেতু নাকি 5টা প্রাণ গেছে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব বলা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিস ভুলে যাচ্ছেন যে 2015 সালে যখন এই এনক্লেভ এক্সচেঞ্জ হয়েছিল, যেখানে বাংলাদেশের সঙ্গে আমরা একটা প্যাক্ট করে আমাদের প্রচুর এনক্লেভ ফেরত পেয়েছিলাম, সেটার জন্য কিন্তু এই রাজবংশীয়দের প্রচুর উপকার হয়েছিল। সেই জায়গাটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক খেলেছে বিজেপি, যেটা কিন্তু উল্লেখ করছেন না। বহু বছরের একটা আনরিজলভড ইস্যু, সেটা কিন্তু এই এনক্লেভ এক্সচেঞ্জ আফটার বিজেপি, বাই বিজেপি, এই ইস্যুটা কিন্তু রিজলভ করা হয়। কিন্তু এই ধরনের যে যুক্তি তর্কের মধ্যে যে লড়াইটা চললো, ক্যাম্পেনিংটা হলো, কয়েকটা মেইন ইস্যু, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যেটুকু আমি কুচবিহারকে পড়েছি, সেখানে ধরুন কয়েকটা মেজর ইস্যু যেগুলো নিয়ে কোনো দল আলোচনা করলো না, বা ইলেকশনের আগে কেউ এটাকে নিয়ে প্রচার করলো না, বা তাদের এজেন্ডার মধ্যেই আমরা দেখতে পেলাম না। যেমন ধরুন এনভায়রনমেন্টাল ইস্যু, কুচবিহারের সাংঘাতিক, বর্ডার এরিয়া, পাহাড়ি জায়গা, এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। স্যানিটেশন ইস্যু, একটা চরমতম খারাপ অবস্থাতে আছে কুচবিহারে, সেটা নিয়েও কোনো আলোচনার কোনো জায়গা নেই। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে বেড়ে গেছে বিগত কিছু বছর ধরে আমাদের কুচবিহারে, সেটা নিয়েও কারোর ইলেকটোরাল ক্যাম্পেইনে কোনো বক্তব্য নেই। চাকরি খুঁজছে মানুষ, চাকরির জন্য বাইরে চলে যেতে হচ্ছে, রাজ্যের বাইরে। জঘন্যতম সোশিও কালচারাল ইমব্যালেন্স হয়ে পড়ে আছে। মেডিকেল ইস্যুস অত্যন্ত খারাপ, কোনো সুপার স্পেশালিটি হসপিটালই নেই, মানুষের সামান্য চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেতে হচ্ছে। স্লাম খুবই খারাপভাবে পড়ে আছে। এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা, এগুলো এত ইম্পর্টেন্ট ইস্যুগুলো কিন্তু কোনো ক্যাম্পেইনে জায়গা পায়নি কোনো দলের। এটাই দুর্ভাগ্য কোচবিহারের সাধারণ মানুষের। বন্ধুরা, চলে আসে আমরা জলপাইগুড়িতে। জলপাইগুড়িতেও কিন্তু 1904খানা পোলিং স্টেশন আছে, আর এই 1904খানা পোলিং স্টেশনের মধ্যে 391টা, বন্ধুরা 391টা কিন্তু সেন্সিটিভ পোলিং স্টেশন বলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দাবি করছে। তার আগে বলে রাখা ভালো যে কুচবিহার কিন্তু একটা শিডিউল্ড কাস্টের সিট রিজার্ভ করা জায়গা, অন্যদিকে জলপাইগুড়িও কিন্তু শিডিউল্ড কাস্ট সিট রিজার্ভ করা কনস্টিটুয়েন্সি। সেখানে কিন্তু ইস্যু যেগুলো আনঅ্যাড্রেসড, যেগুলো নিয়ে কোনো সরকার বা কোনো পলিটিক্যাল পার্টি ইলেকটোরাল ক্যাম্পেইনে এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করেনি। 1 নম্বর জলপাইগুড়ি ইস্যু, আমি আপনাদের বলছি যে ওখানে পানীয় জলের প্রচণ্ড পরিমাণে সমস্যা জলপাইগুড়িতে, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা আমি শুনতে পেলাম না। দ্বিতীয় কথা হচ্ছে রুরাল এবং লোকাল লেভেলে যে এমপ্লয়মেন্ট, সেটা অবস্থা অত্যন্ত খারাপ। তাদের নিজেদের বাড়ি ঘর ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে মাইগ্রেন্ট লেবারের হয়ে, এবং মাইগ্রেন্ট লেবারের সঙ্গে যে অশান্তি সমস্যাগুলো তারা ফেস করছে, সেগুলো তো আলাদা একটা অন্য চ্যাপ্টার। কেন না, আমাদের এখানে গ্রামীণ রোজগার নেই বললেই চলে। এছাড়া এক্সট্রিম ইনঅ্যাডিকুয়েট হেলথ ফেসিলিটিস, সরকারের লজ্জা হওয়া উচিত যে একটা সামান্য মেডিকেল ট্রিটমেন্টের জন্য মেডিকেল মাইগ্রেশন করতে হচ্ছে রাজ্যের বাইরে, এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। এছাড়া কামটাপুর স্টেটহুড ক্লেম করছে, কামটাপুর একটা ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজের উপরে ওরাও এই গ্রেটার কুচবিহারের দিকেই যাচ্ছে, যে কেননা জলপাইগুড়িতেও প্রায় 30% লোক রাজবংশীয়, সুতরাং এই গ্রেটার যে কুচবিহার বা গ্রেটার যে স্টেটের একটা ডিমান্ড, সেটা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ বেসিসে হচ্ছে, কামটাপুর ল্যাঙ্গুয়েজ। সেটা নিয়ে কয়েকজন আবার আলোকপাত করেছে। বিজেপির তরফ থেকে কিন্তু এই স্টেটহুড ডিমান্ডটাকে নিয়ে কমপ্লিটলি নেগলেক্ট বা নেগেট করে দেওয়া হয়নি, তৃণমূলের তরফ থেকে কিন্তু এই কমপ্লিটলি এই ডিমান্ডটাকে নেগেট করে দেওয়া হয়েছে, না এটা দেওয়া যাবে না। বিজেপি কিন্তু সেটা বলছে না দেওয়া যাবে না। সুতরাং ওদের যে চুপ করে থাকার যে জায়গাটা, সেটা হয়তো 2024 ইলেকশনে কাজে দিলেও দিতে পারে। অন্যদিকে ডেভেলপমেন্টের নামে, উন্নয়নের নামে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কোনোই উন্নয়ন জলপাইগুড়িতে দেখা যাচ্ছে না। সুতরাং পাহাড় হাসছে না, পাহাড় খুব দুঃখে আছে, পাহাড় খুব কষ্টে আছে। এনআরসি আর সিএএ কে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নানান ভুল তথ্য দিয়ে যাচ্ছেন, নানান পাবলিক ফোরাম থেকে, জনসভা থেকে, যে কোনো জায়গায় সই করলেই কিন্তু আপনার নাগরিকত্ব চলে যাবে। এই ধরনের ফালতু কথাবার্তা আমার মনে হয় ওনার অন্ততপক্ষে একবার একটা পড়া উচিত, না পড়লেও যারা পড়েছে তাদের কাছ থেকে অন্ততপক্ষে শোনা উচিত। কিন্তু যে ধরনের ফালতু কথা উনি বলছেন, অসত্য কথা বলছেন এনআরসি আর সিএএ কে নিয়ে, সেটা বলে শুধু বাজার গরম করা ছাড়া আর কিছুই হচ্ছে না। আরেকটা জায়গা আছে যেটা জলপাইগুড়ির মেইন সমস্যার মধ্যে একটা, সেটা হচ্ছে চা বাগান। এই চা বাগানকে কেন্দ্র করে কিন্তু সরকার অনেক রকমের প্রতিশ্রুতি এবং অনেকগুলো কাজও করেছে বলে দাবি করেছে। এই চা বাগানের ইস্যুটাকে যখন আমরা আলিপুরদুয়ারের সঙ্গে আলোচনাটা করবো, আলিপুরদুয়ারের মধ্যে আলোচনা করবো, তখনও করবো। তার কারণ হচ্ছে আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির মধ্যে মেইন ইস্যু কিন্তু চা বাগানকে নিয়ে। তা আমরা এবার চলে আসি
আলিপুরদুয়ারে। বন্ধুরা, আলিপুরদুয়ারটা কিন্তু একটা শিডিউল্ড ট্রাইব স্টেট, শিডিউল্ড ট্রাইব নট শিডিউল্ড কাস্ট। আগের দুটো শিডিউল কাস্ট ছিল, এটা শিডিউল্ড ট্রাইব। এখানে মোট 1867টা পোলিং স্টেশন আছে, আর তার মধ্যে প্রায় 159টা কিন্তু সেন্সিটিভ পোলিং স্টেশন বলে ইসিআই ইলেকশন কমিশন দাবি করছে। এই জলপাইগুড়ির থেকেই কিন্তু আলিপুরদুয়ারটা কেটে কার্ভ করে বার করে নেওয়া হয়েছে 2014 সালে। একটা সেপারেট ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে, সেপারেট কনস্টিটিউয়েন্সি তৈরি হয়েছে আলিপুরদুয়ার, যেটা জলপাইগুড়ি থেকে কেটেই বেরিয়ে এসেছে 2014 সালে। এদের মেন ইস্যু কিন্তু অনেকটা সিমিলার জলপাইগুড়ির সঙ্গে, যেটা আমি বললাম চা বাগান। এই চা বাগানকে কেন্দ্র করে যদি একটু আলোচনা আমরা করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে সারা রাজ্যে, এই পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় 60% চা প্রোডাকশন এই জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারই হয়, যেখানে প্রায় 150-র ওপর চা বাগান আছে। আর প্রায় 18টা চা বাগান, আর প্রায় 18টা চা বাগান বন্ধ হয়ে গেছে। অতএব রোজগার নেই। কেন বন্ধ হলো? তার কারণ চা বাগান মেনটেন করা খুব মুশকিল। মিনিমাম ওয়েজেস চা বাগানে যারা কাজ করে সেটা পর্যন্ত ইনশিওর করতে পারছে না সরকার। ওনারশিপ, জমি কেনা চা এস্টেটের মধ্যে, সেটা একটা দুর্লভ ব্যাপার। আর যতক্ষণ এই ওনারশিপ আসবে, ততক্ষণ ওই নিজের মতন করে যে বিলঙ্গিংনেস ফিলিংটা, যে আমার জমিতে আমার জন্য কিছু করবো, জনগণের জন্য কিছু করবো, সেই ভাবটাই আসছে না। অন্যদিকে তৃণমূল দল কিছু ক্লেম করছে, যেমন ধরুন চা সুন্দরী প্রজেক্ট, এটা তৃণমূল সরকার শুরু করেছে। এই চা সুন্দরী প্রজেক্টে তৃণমূল সরকার তোরসা টি গার্ডেন্স থেকে শুরু করেছে, আর এখানে ওরা প্রচুর পরিমাণে জমিতে ছোট ছোট ডুয়েলিং ইউনিটস বা ঘর তৈরি করার জন্য 1,20,000 টাকা করে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়েছে এই চা সুন্দরী প্রজেক্টে। তো এই চা সুন্দরী প্রজেক্টটা কিন্তু তৃণমূলের কাছে একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াতে পারে এই আলিপুরদুয়ারে বা টু অ্যান এক্সটেন্ট জলপাইগুড়িতেও কিছু ভোট জেতার জন্য। এছাড়া রিসেন্টলি আমরা শুনেছি যে 2024-25-এর যে ওয়েস্ট বেঙ্গলের যে বাজেটটা হলো, সেখানে আমাদের ফাইন্যান্স মিনিস্টার চন্দ্রিমা মহাশয়জি, মাননীয় চন্দ্রিমা জি, তিনি কি বলছেন? তিনি বলছেন যে 23,000 টি গার্ডেন যারা ওয়ার্কার, তাদেরকে সেপারেট ল্যান্ডের পাট্টা দেওয়া হয়েছে। তৃণমূল সরকার ল্যান্ড ডিডস ডিস্ট্রিবিউট করেছে। 500 টাকা করে প্রতি মাসে মাসে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে ফ্রি রেশন দেওয়া হচ্ছে, এবং চা সুন্দরী প্রজেক্টটাকে আরও বেশি এক্সপ্যান্ড করা হবে। যেটা আমি আগেই বললাম যে চা সুন্দরীটা শুধু এখনো তোরসা টি গার্ডেন ছিল, সেটাকে আরও এক্সপ্যান্ড করবে। চায়ের ট্যুরিজম, টি ট্যুরিজম এবং অ্যালাইড বিজনেস পলিসি, যেটা সরকার উল্লেখ করলো 2019 সালে, সেটাও কিন্তু এম করছে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম। কোথায়? যেগুলো ফ্যালো ল্যান্ড বা যেগুলো আনইউটিলাইজড ল্যান্ড ইন দি টি গার্ডেন অর ইন দি আলিপুরদুয়ার অথবা জলপাইগুড়িতে। সুতরাং টিএমসি এই জিনিসগুলোকে ক্যাপিটালাইজ করছে। উপরন্তু আলিপুরদুয়ারে যিনি গতবারের যিনি এমপি ছিলেন জন বার্লাজি, তাকে সরিয়ে দিয়ে একটা এমএলএকে যে বিজেপি সুযোগ করে দিল, তা এই জিনিসটাকে, এই বিজেপির মধ্যেই, পার্টির মধ্যেই অন্তর্দ্বন্দ্ব চলছে, এটাকে নিয়েও তৃণমূল দল বা ক্লাব তারা এটাকেও ক্যাপিটালাইজ করেছে বন্ধুরা। তো অতএব আমি এই ভিডিওটাতে এতক্ষণের মধ্যে এই 3টে আলাদা আলাদা এরিয়ার মেইন ইস্যু আর কোন কোন ইস্যুর উপরে পলিটিক্যাল পার্টিরা ক্যাম্পেইন করেছে, কোন কোন ইস্যুগুলো বাদ পড়ে গেছে, সেগুলো আপনাদের সামনে রাখলাম। এবার চলে আসি যে যেদিনকে ইলেকশনটা হলো সেদিনকে কি কি ঘটনা ঘটলো বন্ধুরা। প্রথমেই বলি, কিছু কিছু জায়গায় স্পোরাডিক ভায়োলেন্স দেখা গেছে, 3টে কনস্টিটিউয়েন্সিতে দেখা গেছে। 150-র ওপর পুলিশ কমপ্লেন্ট হয়েছে, আর 500-র ওপর ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন জানানো হয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির দ্বারা। যেগুলো পুলিশ কমপ্লেন হয়েছে সেগুলো শুনলে আপনাদের গা শিউরে উঠবে, এটা আমাদের ডেমোক্রেসি চলছে। যেমন ধরুন পোল ভায়োলেন্স হয়েছে, বিজেপির পোলিং এজেন্টকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। ভাবুন একবার ব্যাপারটা। ভোটারদের ভয় দেখানো হচ্ছে, ইন্টিমিডেটিং দি ভোটার্স। পোলিং এজেন্টদের বেধড়ক পেটানো হচ্ছে। 9খানা এক্সপ্লোসিভ বোমা উদ্ধার হয়েছে কুচবিহারে। এবং স্টোন পেল্টিং, তৃণমূলের সমর্থকরা বিজেপির পোলিং বুথগুলোতে ইট ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। তাদের ভিডিওসগুলো কিন্তু এখনও সোশ্যাল মিডিয়াতে আছে, আপনারা চাইলেই দেখতে পারেন। এছাড়া এত কিছুর মধ্যে দিয়েও ভোটার টার্ন আউটটা কত দাঁড়িয়েছে? 2024-এ কুচবিহারে বিকেল 5টা অবধি ভোটার টার্ন আউট হয়েছে কুচবিহারে 77.38%, যেটা আলিপুরদুয়ারে হয়েছে 75.54% এবং জলপাইগুড়িতে 79.33%। সুতরাং একটা ভালো রকমের সংখ্যায় ভোটাররা বেরিয়ে এসছে নিজের গণতান্ত্রিক অধিকারকে এক্সারসাইজ করার জন্য। যদিও যদি আপনারা এটাকে গত বছর 2019-এর লোকসভার সময় কম্পেয়ার করেন, তাহলে কিন্তু সংখ্যাটা অনেকটা কমে গেছে। যেমন ধরুন 2019-এ কুচবিহারে ছিল 84% ভোট, সেটা এবারে দাঁড়িয়েছে 77.38। আলিপুরদুয়ারে গতবার ইলেকশন 2019-এর লোকসভা ইলেকশনে 86% ভোটার্স টার্ন আউট ছিল, সেটা এবারে কমে দাঁড়িয়েছে 75.54%। এবং জলপাইগুড়িতে যেটা 83% ছিল, সেটা নেমে এসেছে 79.33%। এই যে কমেছে ভোটিং টার্ন আউটটা, সেটার পেছনে এই ভায়োলেন্স, ভোটার ইন্টিমিডেশন, এগুলোই প্রধান কারণ। অথচ এই যে কমে যাওয়ার পরে যে সংখ্যাটা, সেটাকে দেখো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনে কমপ্লেন করেছিলেন যে এত কি করে বাড়তে পারে ভোটার টার্ন আউট। ডেফিনেটলি ইভিএম মেশিনে কোনো গন্ডগোল আছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে ভোটার টার্ন আউট বাড়লে তো ভালো, এটা কি তো ডেমোক্রেসি বলে?
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুবই নারাজ, উনি বলেছেন এত বাড়তেই পারে না। উনি তো জানতেন না, তার কারণ উনি তো সাঙ্গপাঙ্গরা গিয়ে লোকজনদের ভয় দেখিয়েছেন, বোমা মেরেছেন, সুতরাং এতটা তা সত্ত্বেও হলো কি করে? এক কথার উত্তর হচ্ছে যে 4th জুন বা 4th জুন যখন রেজাল্টটা বেরোবে, তখন আমরা জানতে পারবো এই 3টে কনস্টিটিউশনতে এক্স্যাক্টলি মানুষ কাকে চাইলো। এই গুন্ডা রাজকে চাইলো, এই গুন্ডাগার্দিকে চাইলো, নাকি একটা ডেভেলপমেন্টের আশায় বিজেপিকে ভোট দিল। আমরা সকলেই 4th জুনের জন্য অপেক্ষা করে বসে আছি। বন্ধুরা, এই ভিডিওটাতে এইটুকুনি আমার বলার ছিল যে ফার্স্ট ফেজে 3টে কনস্টিটিউয়েন্সির মেইন ইস্যু, মেইন রাইভালরি আপনার সামনে আমি তুলে ধরলাম। বন্ধুরা, এই ইনিশিয়েটিভটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করবো যে আগামী 12-14 দিনের মধ্যেই সবকটা কনস্টিটিউয়েন্সি এভাবেই আমরা কভার করবো। এতে সুবিধা হবে কি, যে 4th জুনের দিন যেদিন রেজাল্টটা বেরোবে, সেদিনকেও কিন্তু আমরা এই অ্যানালিসিসগুলোর উপর ভিত্তি করে আমরা রেজাল্টটাকে রেপ্লিকেট করে ম্যাচ করে দেখতে পারবো যে অ্যাকচুয়ালিতে মানুষ কি চায়। বন্ধুরা, আপনাদের কমেন্টসের জন্য আমরা অপেক্ষা করবো। দয়া করে কমেন্টস বক্সে আপনাদের মতামত লিখে পাঠাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি আমাদের এই ইনিশিয়েটিভটা ভালো লাগে, আমাদের চ্যানেলকে যদি সাপোর্ট করতে চান, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।